দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইটালি, স্পেন, পর্তুগাল এই ইউরোপিয়ান রাষ্ট্রগুলো মিলে সারা পৃথিবীকে দখল করেছে, সাম্রাজ্যের বিস্তার ঘটিয়েছে এবং পৃথিবীর সমস্ত সম্পদ ঐশ্বর্য লুণ্ঠন করে তারা ইউরোপে তাদের রাষ্ট্রগুলোতে নিয়ে মজুত করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে দিয়ে তাদের সেই সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলোর ক্ষমতার পতন ঘটেছে। নতুন করে বিশ্ব ব্যবস্থায় অন্য কিছু রাষ্ট্র আবার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। তার মধ্যে একটি ছিল ইউরোপ এবং এশিয়া মিলে যে পৃথিবীর সর্ববৃহৎ রাষ্ট্রটি, সেটি হচ্ছে রাশিয়া। রাশিয়ার নেতৃত্বে কমিউনিস্ট প্রায় 20টি রাষ্ট্র একত্রিত হয়ে সোভিয়েত ইউনিয়ন নামে একটি ফেডারেশন গঠন করে তারা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। আর অপরদিকে আটলান্টিকের অপর প্রান্তে পৃথিবীর যে আরও দুটো মহাদেশ রয়েছে, একটি হচ্ছে উত্তর আমেরিকা, কানাডা এবং আমেরিকা মিলে, আরেকটি হচ্ছে দক্ষিণ আমেরিকা, অন্যান্য স্প্যানিশ এবং পর্তুগিজ ভাষাভাষী রাষ্ট্রগুলো মিলে। তো ওই যে আটলান্টিকের অপর প্রান্তে উত্তর আমেরিকা নামক যে মহাদেশটি, তার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র নামে যে রাষ্ট্রটিকে আমরা চিনি, আমেরিকা বলি সোজা কথায়, সেই আমেরিকা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে পৃথিবীর। একচ্ছত্রভাবে তার ক্ষমতা সে বিস্তার করেছে পৃথিবীর সকল প্রান্তে, সমানভাবে তার ক্ষমতার প্রয়োগ ঘটিয়েছে যখন যেখানে ইচ্ছা, যেমন ইচ্ছা। তারই ফলশ্রুতিতে যেই জাপানকে আমেরিকা পারমাণবিক বোমা দিয়ে, দুটো পারমাণবিক বোমা নিক্ষেপ করে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে, সেই জাপানের সাথেই তারা এক ধরনের শান্তি চুক্তি করে জাপানকে পৃথিবীর অন্যতম বৃহৎ অর্থনৈতিক শক্তিতে রূপান্তরিত করেছে। আরও একটি দরিদ্র রাষ্ট্র, যেটি এখন আমরা দক্ষিণ কোরিয়াকে চিনি, সারা পৃথিবীতে অত্যন্ত তথ্য প্রযুক্তির দিক থেকে অত্যন্ত অগ্রসর একটি রাষ্ট্র, উন্নত একটি রাষ্ট্র। সেই দক্ষিণ কোরিয়াও যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে দিয়ে উত্তর এবং দক্ষিণ কোরিয়া হিসেবে বিভক্ত হয়েছিল, এবং উত্তর কোরিয়া ছিল সে সময় সবচেয়ে সমৃদ্ধ অঞ্চল, কারণ শিল্প বাণিজ্যের ক্ষেত্রে উত্তর কোরিয়াই ছিল অগ্রসর, এবং সীমানা রেখার মধ্যে উত্তর কোরিয়ার মধ্যেই পড়েছে সেখানে সবচেয়ে বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলো। দক্ষিণ কোরিয়া তখন দরিদ্র একটি রাষ্ট্র। সেই দক্ষিণ কোরিয়াও আমেরিকার এই সুযোগ সুবিধা কাজে লাগিয়ে আস্তে 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 তারা পৃথিবীর অন্যতম অর্থনৈতিক শক্তিতে রূপান্তরিত হয়েছে। আর অপরদিকে রাশিয়া যে ফেডারেশন গঠন করেছে সোভিয়েত ইউনিয়ন নামে, রাশিয়ার দৃষ্টিভঙ্গির এক এক কোণে দৃষ্টিভঙ্গির কারণে, এক চোখে দৃষ্টিভঙ্গির কারণে তার ফেডারেশনটি দুর্বল থেকে দুর্বলতর হয়ে যাচ্ছিল। যদিও রাশিয়ার অধীনে থাকা রাষ্ট্রগুলোর মধ্যে প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদ ছিল, বিশেষ করে তেল গ্যাস ছিল রাশিয়ার নিজেরই তো মজুদ বিপুল পরিমাণে। তারপরে অন্যান্য রাষ্ট্রগুলোরও ছিল, অন্যান্য প্রাকৃতিক সম্পদ ছিল, মানব সম্পদ ছিল, অর্থনৈতিকভাবে বেশ কিছু রাষ্ট্র সমৃদ্ধও ছিল। কিন্তু রাশিয়ার ফেডারেশনে যাওয়ার পরে রাশিয়ার নেতৃবৃন্দরা যেহেতু মস্কোতে অবস্থান করত, সমস্ত অর্থগুলো লুটপাট করে নিয়ে তারা মস্কোকেই সমৃদ্ধ করেছে, কিন্তু তার ফেডারেশনের রাষ্ট্রগুলো দরিদ্র থেকে আরও দরিদ্র হয়ে যাচ্ছিল, জনগণ আরও পিছিয়ে পড়ছিল, যার জন্য এর ভিতরে চাপা একটি ক্ষোভ সবসময় বিরাজ করছিল, যার ফলশ্রুতিতে বিশ্ব রাজনীতিতে দুই মোড়লের যে ঠান্ডা যুদ্ধ চলছিল, সেই ঠান্ডা যুদ্ধে সোভিয়েত ফেডারেশনেরই পতন হয়ে গেল। আমেরিকা টিকে থাকলো একক বৃহৎ শক্তি হিসেবে। সোভিয়েত ফেডারেশনের পতন হয়ে সেই যে 20টি রাষ্ট্র নিয়ে ফেডারেশন গঠন হচ্ছে, তারা আবার আলাদা আলাদা রাষ্ট্র হলো, কিন্তু তাদের দারিদ্রতা আর দূর হলো না। সোভিয়েতের অধীনে থাকা যতগুলো রাষ্ট্র ছিল সবগুলোই দারিদ্রতার কবলে এখনও পড়ে আছে। 91 সালে যে সোভিয়েতের পতন হলো, তারপর থেকে সেই রাষ্ট্রগুলো এখন পর্যন্ত তাদের অর্থনৈতিক সমৃদ্ধি তারা অর্জন করতে পারেনি। এখন এই যে আমেরিকা এবং তার জারজ সন্তান ইসরায়েলকে দিয়ে যে একটি যুদ্ধ চাপিয়ে দিল সারা পৃথিবীর মানুষের উপরে, ইরানের উপর আক্রমণ করে, যে
অশান্তি সারা পৃথিবীতে তৈরি করা হলো, বিশেষ করে জ্বালানি সেক্টরে যে বিপুল পরিমাণ বিশৃঙ্খলা তৈরি হয়ে গেল এবং জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি হওয়ার পরিপ্রেক্ষিতে, জ্বালানি সরবরাহ স্বাভাবিক না থাকার পরিপ্রেক্ষিতে সারা পৃথিবীর মানুষ যে সংকটে পড়ে গেল, এর পরিপ্রেক্ষিতে স্পষ্ট হয়ে উঠছে আমেরিকারও পরাশক্তি থেকে নিজের পতনের রাস্তা তৈরি করা। ইসরায়েল তো ধ্বংস হচ্ছেই। ইসরায়েল গঠিত হওয়ার বছরগুলোর মধ্যে সবচেয়ে নারকীয় অবস্থা এখন ইসরায়েল ভোগ করছে। ইসরায়েল যেই পরিমাণ ধ্বংসের মুখে পড়েছে, তার জন্মের পর থেকে এরকম সমস্যায় কখনো পড়েনি। একের পর এক ইরানের ক্ষেপণাস্ত্রগুলো গিয়ে ইসরায়েলের বিভিন্ন শহরগুলোকে তছনছ করে দিচ্ছে। এমনকি নেতানিয়াহুর জীবিত থাকা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে, বা থাকলেও সে কতটা অক্ষত আছে, সুস্থ আছে, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। কারণ নেতানিয়াহু যে ভবনে অবস্থান করছিলেন, সেই ভবনেও একটি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে এবং ভবনটি ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং সেখানে 9 জন মানুষ তাৎক্ষণিকভাবে নিহত হয়েছেন। তো 9 জন মানুষ যদি নিহত হয়ে থাকে, সেখানে তো নেতানিয়াহু অবস্থান করছিলেন, তার অন্তত অক্ষত থাকার কথা নয়। এই হচ্ছে বর্তমানের যে পরাশক্তি আমেরিকা এবং তার জারজ সন্তান ইসরায়েলের অবস্থা। এতে করে একটি বিষয় খুবই স্পষ্ট হয়ে গেছে এবং ত্বরান্বিত হয়ে গেছে আমেরিকার পতন এবং তার বিশ্বশক্তি থেকে নিজের অবস্থান চ্যুত হওয়া। শুধুমাত্র ট্রাম্পের পাগলামির কারণে এবং নেতানিয়াহুর ফাঁদে পা দেওয়ার কারণে আজকে আমেরিকার এই অবস্থা। তারা যেই লক্ষ্য নিয়ে এসেছিল মাত্র 3 দিন থেকে 1 সপ্তাহের মধ্যে ইরানকে গড়িয়ে দিয়ে ইরানকে দখল করা এবং সেখানে একটি হামিদ কারজাই টাইপের পুতুল সরকার গঠন করে ইরানের যে বিপুল পরিমাণ খনিজ সম্পদ রয়েছে, বিশেষ করে তেল গ্যাস সম্পদ রয়েছে, এগুলোকে লুণ্ঠন করে তারা আরও সমৃদ্ধ হয়ে যাওয়া, কিন্তু সেইগুলি বালি হয়ে গেছে। আজকে 5 সপ্তাহ হয়ে গেছে ইরান বহাল তবিয়তে আছে, তাদের সরকারও পরিবর্তন হয়নি, সরকারও ঠিকঠাক মতোই চলছে এবং পাল্টা হামলা করছে তারা আমেরিকার বিভিন্ন লক্ষ্যবস্তুতে, এবং সেগুলো অনেক জায়গাতে লক্ষ্যভেদও করছে যথাযথভাবে। অর্থাৎ আমেরিকার যে এয়ার ডিফেন্স নিয়ে যেই গর্ব করার বিষয় ছিল, সেগুলো তছনছ হয়ে যাচ্ছে ইরানের এই রকেট হামলায়, ক্ষেপণাস্ত্র হামলায়, ড্রোন হামলায় তছনছ হয়ে যাচ্ছে তার এয়ার ডিফেন্স সিস্টেম। অর্থাৎ ত্বরান্বিত হয়ে যাচ্ছে আমেরিকার পতন, ত্বরান্বিত হয়ে যাচ্ছে ইসরায়েলের পতন, ত্বরান্বিত হয়ে যাচ্ছে তাদের বিশ্বের যে মোড়লেপনা, সেটার পতন। খুব সম্ভবত পৃথিবী নতুন কোনো শক্তিকে স্বাগত জানাতে যাচ্ছে। সেখানে যদি ইরান একটি পরাশক্তি হিসেবে সামনে চলে আসে, খুব বেশি আশ্চর্য হওয়ার কিছু থাকবে না নিশ্চয়।